যে ৭১ থেকে আমাদের এই দেশের পথ চলা শুরু হয়েছে, সেই ৭১ই আমাদের আসলে মৌলিক চিন্তার জায়গা, সেই ৭১ই আসলে আমাদের চিন্তার খোরাক, সেই ৭১ থেকেই আমরা ভাবতে চাই, সেই ৭১ থেকে আমাদের ভাবনাগুলো শুরু করতে চাই। আর সেই ৭১-এর ভাবনা পূর্ণতা পেয়েছে ২৪-এ এসে। আমরা যে মুক্তির কথা শুনেছি, যে মুক্তির সংগ্রামে আমাদের ৭১-এর স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের মুক্তি, যেটা সঞ্চালকও বলছিলেন যে আসলে আমরা এতগুলো বছর আমরা পার করেছি, কিন্তু এই এতগুলো বছর পার করার পরও আসলে আমরা এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি দেখেছি, আমরা এই বাংলাদেশে খুন দেখেছি, আমরা এই বাংলাদেশে হত্যা দেখেছি, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বৈরাচারিতা দেখেছি, একবার না একাধিকবার দেখেছি। আমরা এই স্বাধীন বাংলাদেশে আয়নাঘর দেখেছি, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমাদের বোনদের গায়ে সরাসরি বিশ্ববিদ্যালয় চত্বরে আঘাত হতে দেখেছি, আমরা এই বাংলাদেশে আমাদের অসংখ্য মায়েদের কান্না দেখেছি, অসংখ্য বাবাদের আহাজারি দেখেছি, সেটা ২৪-এ এসেই দেখেছি। তাহলে এটি বাস্তবতা যে ৭১-এর যে সত্যিকার অর্থে ৭১ আসলে যে জন্যে এসেছিল, সেটা আসলে পূর্ণতা এত বছরেও পায়নি। এবং আমার মনে হয় যে আপনারা যারা সম্মানিত জনরা আছেন, যারা আমাদের মুরব্বীরা আছেন, তারা এই প্রশ্নে আসলে আমার কাছে মনে হয়েছে যে সবাই একমত ছিলেন বলেই আমরা এই স্বৈরাচারীর পতন নিশ্চিত করতে পেরেছি। কারণ একটা রাষ্ট্রে ১৬টা বছর ধরে এমন একটি শাসন ব্যবস্থা ছিল, যেই শাসন ব্যবস্থায় যারাই সঠিক শব্দ উচ্চারণ করেছে, যারাই সত্যি কথা বলতে চেয়েছে, তাদেরকেই বিভাজনের মাধ্যমে হচ্ছে সিঙ্গেল আউট করে দেওয়া হয়েছে, তাদেরকেই হচ্ছে আলাদা করে দেওয়ার মাধ্যমে, তাদেরকে আলাদা করে ট্যাগ করার মাধ্যমে, আলাদা করে বিভিন্ন নেমিং করার মাধ্যমে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে প্রথমে স্বাধীনতার প্রশ্নে বিভাজন করা হয়েছে, আমরা দেখেছি তার পরবর্তী সময়ে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভাজন করা হয়েছে। অথচ আমরা এই প্রত্যেকেই দেশের নাগরিক ছিলাম। আপনারা দেখেছেন যে যখন আন্দোলন চলমান ছিল, আন্দোলন চলা অবস্থাতেও হচ্ছে প্রত্যেকটি দিন কিন্তু এই কথাগুলো আমরা বলতে শুনেছি যে আন্দোলন পেছন থেকে অমুক শক্তি, পেছন থেকে তমুক শক্তি আন্দোলনকে, এই আন্দোলনের করানার ছেড়ে এই আন্দোলনকে ইঞ্জিনিয়ারিং করছেন। আসলে তারপরেও তো বিজয়টা এসেছে, তারপরেও আসলে আমাদের যে জাতিগতভাবে যে আমরা আসলে সংঘবদ্ধ, জাতিগতভাবে যে আমরা নত স্বীকার করার জাতি না, জাতিগতভাবে যে আমরা আসলে স্বাধীনতাকামী, আমরা স্বাধীনতার প্রত্যাশী, সেই প্রত্যাশা থেকে এই বিজয়টা কিন্তু অর্জিত হয়েছে। নতুন বাংলাদেশের যদি বলি যে নতুন বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, আমরা আমাদের চোখে আসলে এই নতুন বাংলাদেশটা কেমন, যদি প্রশ্ন এখানে হয়, তাহলে নিঃসন্দেহে আমরা যেটি এতক্ষণ বলেছি যে ট্যাগের রাজনীতি আমরা দেখেছি, বিভাজনের রাজনীতি দেখেছি, যেই যদি বলি যে প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি, সেই প্রতিহিংসার রাজনীতি মুক্ত বাংলাদেশকেই আমরা আসলে আমাদের স্বপ্নে ধারণ করি, আমাদের অন্তরে আমরা ধারণ করতে চাই। আর যদি বলি যে দেখেন, আমি ইভেন আজকে কালের কণ্ঠের প্রোগ্রামে এসে আমি ভাবছিলাম যে কালের কণ্ঠ আসলে কোথায় থ্যাঙ্কস ডিজার্ভ করে। আমি যদি খুব বায়াস না হই, আমার কাছে মনে হয়েছে যে কালের কণ্ঠ স্পেসিফিকভাবে কালের কণ্ঠ বিশেষ একটি কাজের জন্য অনেক বড় ধন্যবাদ ডিজার্ভ করে। আমি বায়াস হচ্ছি না, আপনারা খেয়াল করবেন, সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যেটির পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল, তার দুর্নীতির যে খবরটি প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু কালের কণ্ঠ সামনে থেকে করেছিল। তা আমার কাছে মনে হয়েছে যে 16 বছর আমরা জানি যে সংবাদ মাধ্যমকে কতভাবে হচ্ছে স্টিগমা দিয়ে, কখনো ফ্রেমিং করে, কখনো তাদের দরজায় তালা ঝুলিয়ে, কখনো তাদের সম্পাদকদেরকে অ্যারেস্ট করে, কখনো তাদেরকে পিটিয়ে, কখনো তাদেরকে রক্তাক্ত করে, কিভাবে করে সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে তারা জিম্মি করেছিল। এই জিম্মি অবস্থাতেও যেই গণমাধ্যমগুলো সত্যি কথা বলেছে, এই স্বৈরাচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে আমাদেরকে একেবারে স্বাচ্ছন্দ্য চিত্তে তাদেরকে স্যালুট জানাতে হয়। তাদের এই ছোট ছোট যে কার্যক্রম, আপনারা এটা এখন আমাদের কাছে অবাক লাগে যে একজন সাবেক আইজিপি, যিনি আমরা তখন শুনতাম যে অনেক বড় বড় মন্ত্রীদের থেকেও নাকি তিনি অনেক বেশি পাওয়ার হোল্ড করেন, সরাসরি নাকি তার সাথে প্রধানমন্ত্রী কথা বলতেন, সাবেক প্রধানমন্ত্রী কথা বলতেন। তো তাকেও আসলে তার বিরুদ্ধেও যে দাঁড়ানো যায়, যদি সত্যিকার অর্থে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তাহলে যে দাঁড়ানো যায়, সেটি আমরা কালের কণ্ঠের মাধ্যমে দেখেছি। এই জন্য কালের কণ্ঠকে আমি ধন্যবাদ জানাতে চাই। নতুন বাংলাদেশের স্বপ্নে দেখেন, আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পথেই কিন্তু আমরা রয়েছি।
আমি একটা ছোট্ট ইনসিডেন্ট যদি আমি একটু অ্যাড করি, আপনারা দেখবেন যে বাংলাদেশে আজকের দিনে যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা সবচেয়ে বেশি নতজানু ছিলাম ভারতের প্রশ্নে। আমরা দেখেছি যে 20টি চুক্তি এবং অলমোস্ট 86 চুক্তি তারা বিভিন্ন সময় তারা সাইন করেছে, যেটির কোনো ক্ল্যারিফিকেশন এই জনগণের কাছে তারা দেয়নি। অথচ এই জনগণের কাছে তো প্রত্যেকটি চুক্তির ক্ল্যারিফিকেশন দেওয়ার কথা ছিল তাদের। এই কমিটমেন্ট দিয়েই তো তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু এই ক্ল্যারিফিকেশন আমরা কখনো পাইনি। তো নতুন বাংলাদেশে একটি ব্যাপার আমার কাছে যেটি মনে হয়েছে যে এই জায়গাটাতে সবাই একমত যে ভারতের প্রশ্নে, এখন থেকে ভারতের প্রশ্নে আমরা আমাদের জায়গা থাকবে ন্যায্যতা, ভারতের প্রশ্নে আমাদের জায়গা থাকবে আমাদের দেশ কিভাবে ভালো করবে, আমার দেশ কিভাবে সেই চুক্তির প্রশ্নে এগিয়ে থাকবে, চুক্তির প্রশ্নে অ্যাডভান্টেজ পাবে। আমার কাছে মনে হচ্ছে যে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সকল স্তরের জনতা, সকল রাজনৈতিক দল এ ব্যাপারে তারা একমত হয়েছেন। দ্বিতীয় আরেকটি বিষয় যদি দেখি যে বাংলাদেশে বিভাজনের রাজনীতি চলবে কিনা, যেই শব্দটি নিয়ে আসলে এত বছর রাজনীতি হয়েছে, সেই বিভাজনের রাজনীতির প্রশ্নেও কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল আমরা দেখেছি যে অনেকটাই তারা একমত পোষণ করেছেন। তারা বলেছেন যে না, বাংলাদেশে আর বিভাজনের মাধ্যমে যে স্বৈরাচারিতা প্রতিষ্ঠিত হতে পারে, বিভাজনের মধ্যে দিয়ে সিঙ্গেল আউট করার মধ্যে দিয়ে যে স্বৈরাচার 16 বছর ক্ষমতায় থাকতে পারে, এ ধরনের স্বৈরাচারিতার প্রশ্নে আমরা এখন আপোষ আর করব না। আমাদের আগামীর বাংলাদেশে হয়তো কারা ক্ষমতায় আসবে সেটা ব্যালট বলে দিবে, সেটা নির্বাচন বলে দিবে, কিন্তু আমরা একটি জিনিস নিশ্চিত করতে চাই, আমাদের এই আগামীর বাংলাদেশে আর কখনো যেন স্বৈরাচারিতা না ফিরে আসে, এটা কোনোভাবেই যেন না ফিরে আসে। সেটা আমাদের সাংবিধানিক যে কনস্টিটিউশনাল গ্যাপ বলি বা কনস্টিটিউশনাল জটিলতা বলি, সেই জটিলতার মাধ্যমেও যেন না ফিরে আসে। আমাদের যে সংকীর্ণতা বা আমাদের যে নিজেকে নিয়ে ভাবা, এই নিজেকে আলাদা করে ভাবনার জন্য, নিজের অ্যাডভান্টেজের জন্য যেন আমরা কোনো স্বৈরাচারিতাকে সামনের দিনে প্রশ্রয় না দেই, এটি আমাদের স্লোগান হওয়া উচিত। এই বিজয়ে 71 থেকে যে 24-এর বিজয়, এই 24-এর বিজয়ে আমাদের এটি বার্তা হওয়া উচিত। আপনারা দেখবেন, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি কিনা আমি জানি না, আপনারা দেখবেন যে বাংলাদেশে কোথায় বাংলাদেশের পরিবর্তন হয়েছে। আমি জাস্ট এই ঘটনাটি বলেই শেষ করব। বাংলাদেশের পরিবর্তনটি দেখবেন যে আমরা দেখেছি চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশের সব নিউজ পেপারে লিডিং নিউজ ছিল। বাংলাদেশে যে আইনজীবীকে হত্যা করা হলো, সেই আইনজীবী একজন মুসলিম আইনজীবী ছিলেন, এবং যাদের হাত দিয়ে তিনি নিহত হয়েছেন তাদের পরিচয় পেপার পত্রিকায় এসেছে, তাদের ধর্মের পরিচয় পেপার পত্রিকায় এসেছে। এটি একটি স্পষ্ট ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা বাংলাদেশের পূর্বের দিকে যদি একটু তাকান, এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচণ্ড রকম অস্থিতিশীলতা আমরা দেখি। বাংলাদেশে আমরা দেখি যে দ্বিপাক্ষিক যে সংঘর্ষ, সেগুলো আমরা এর আগে আমরা সাক্ষী হয়েছি, কিন্তু সিগনিফিকেন্ট এত বড় একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে আলাদা করে, এই ঘটনার প্রতিবাদে একজন সনাতনী ভাইয়ের ঘরও বাংলাদেশে ভাঙা হয়নি সেদিন, একজনকেও আলাদা করে অ্যাটাক করা হয়নি সেদিন, বরং প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি আলাদা আলাদা শক্তি, আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অন্যান্য যতগুলো বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক দল রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের দলের কর্মীদেরকে আলাদা করে নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষদেরকে আলাদা করে নির্দেশ দিয়েছেন, এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন যে কোনো ধরনের ষড়যন্ত্রে যেন আমরা পা না দিই। দিস ইজ দ্য বিউটি অফ বাংলাদেশ। আমরা যে সহমর্মিতার কথা বলি, আমরা যে সহ অবস্থানের কথা বলি, ফ্রম হেয়ার উই ক্যান স্টার্ট। যে সেটা বিচারের মাধ্যমে হয়তো নিশ্চিত হবে যে কারা সেখানে জড়িত ছিল, তবে আমরা কোনো ধরনের উস্কানিতে পা দিব না। আমার পাশের বাসায় যে হিন্দু ভাইটি থাকেন, যে ভিন্ন ধর্মের ভাইটি থাকেন, তার ঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমার, তার ঘরের সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব আমার। এই বাংলাদেশে আমি যতটুকু অধিকার পাবো, তিনি ততটুকু অধিকার পাবেন। এই অধিকার ধর্মের প্রশ্নে আলাদা হবে না, এই অধিকার ধর্মের প্রশ্নে নির্ধারিত হবে না, এই অধিকার শুধুমাত্র বাংলাদেশের পরিচয়ে নির্ধারিত হবে। এটি হচ্ছে সেই বাংলাদেশ। এই বাংলাদেশের কথাই আমরা, এই বাংলাদেশের স্বপ্নই আমরা মূলত দেখি। ধন্যবাদ।